সবাই বলে কোনো ইচ্ছা যদি মন থেকে চাওয়া যায় তাহলে নাকি প্রকৃতিও তা পূর্ণ করার জন্য একজোট হয়ে কাজ করতে শুরু করে। কিন্তু কিসের জন্য? শুধুই কি পাওয়া না পাওয়ার হিসাব মেলাতে, নাকি কোনো পুরনো অসম্পূর্ণ হিসাব চুকিয়ে দেওয়ার জন্য? আজকে আমরা এমনই এক গল্পের সাক্ষী হব যেখানে প্রেমের সাথে জন্মান্তরের এক সূত্র জড়িয়ে আছে। সিনেমার নাম ওম শান্তি ওম। গল্পটা আমি পুরোপুরি গুছিয়ে নিয়েছি, তাই কোনো বাড়তি স্পয়লার দিতে চাই না। তো চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। গল্পের প্রেক্ষাপট ৭০-এর দশকের মুম্বাই শহরে। চারিদিকে তখন সিনেমার জয় জয়কার। এমন সময় এক বিশাল সেট তৈরি হয়েছে একটা গানের শুটিংয়ের জন্য। সেখানে উপস্থিত বলিউড সুপারস্টার রাজ কাপুর। শুটিংয়ের আমেজ এতটাই জমজমাট যে দর্শক শ্রোতা সবাই গান আর নাচের তালে মেতে উঠেছে। শুটিং শেষ হওয়ার মুহূর্তে রাজ কাপুর দর্শকদের দিকে তার পরিহিত জ্যাকেটটা ছুড়ে দিলেন, আর সেই জ্যাকেটটা লুফে নিল একটা যুবক। তার খুশির সীমা নেই। সে যেন এক মুহূর্তের জন্য ভাবছে সে নিজেও কোনো সিনেমার সুপারস্টার, যেন পুরো মঞ্চটা এখন তারই। সবাই যখন চলে যাচ্ছে, সেই ছেলেটা জ্যাকেটটা নিয়ে বেশ আয়েশি ভঙ্গিতে বেরিয়ে আসছিল, কিন্তু হঠাৎই সে ক্রু মেম্বারদের হাতে ধরা পড়ে গেল। তারা জ্যাকেটটা ফেরত চাইছে। ছেলেটার নাম ওম প্রকাশ। সে একা নয়, তার সাথে আছে তার বিশ্বস্ত বন্ধু পাপ্পু। ওমের স্বপ্ন আকাশচুম্বী, সে বলিউডের একজন বড় তারকা হতে চায়। পাপ্পু সবসময় তাকে উৎসাহ দেয়, বলে, ওম, তোর চলাচল, তোর স্টাইল, তোর লুক তো সেই হিরো হওয়ার মতো, তুই কেন সাধারণ একজন ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হয়ে থাকবি? পাপ্পু সবসময় ওমকে স্বপ্ন দেখায় যে একদিন ওম বলিউডের রাজা হবে। কিন্তু ওমের একটা বড় সমস্যা আছে। পাপ্পুর মতে ওম প্রকাশ মাখিজা নামটা একটা হিরোর জন্য একদমই মানানসই না। তার নামটা নাকি একটু বেশি সাদামাটা। আর ওমের আর্থিক অবস্থাও খুব একটা ভালো না। পাড়ার দোকানদারেরা তাকে ঘিরে ধরেছে, কারণ 2 মাস ধরে সে বকেয়া বিল পরিশোধ করতে পারছে না। এদিকে সিনেমার সেটে বলিউড সুপারস্টার রাজেশ কাপুরের এন্ট্রি হলো। তাকে দেখা মাত্রই ভক্তদের ভিড় উপচে পড়ল। সেই ভিড় দেখে ওমের ভেতরকার সেই সুপ্ত ইচ্ছাটা আরও জেগে উঠল। একদিন এমন তারকাই সে হতে চায়। সে তার মাকে গিয়ে বলল নাম পরিবর্তনের কথা, কিন্তু মা সরাসরি না করে দিলেন। মা ভাবছেন ছেলের মাথা খারাপ হয়ে গেছে নাকি। ওম যখনই মন খারাপ করে বা কোনো একটা দ্বিধায় পড়ে, তখন সে সোজা চলে যায় শহরের এক পুরনো ব্রিজে। সেখানে দাঁড়িয়ে সে তার মনের সব দুঃখের কথা উজাড় করে দেয় তার প্রেমিকার কাছে। আপনারা ভাবছেন প্রেমিকা আবার কেমন? ওম তার সামনে দাঁড়িয়ে মনের কথা বলছে ঠিকই, কিন্তু যে মেয়েটার সাথে সে কথা বলছে সে বাস্তবে কেউ না। সে হলো একটা বড় সাইনবোর্ড বা পোস্টারে থাকা এক জনপ্রিয় অভিনেত্রীর ছবি। ওম সেই ছবিকেই তার পৃথিবী আর নিজের প্রেমিকা বানিয়ে নিয়েছে। তার প্রেমিকার নাম শান্তি। দিনের শেষে যখন চারপাশ শান্ত হয়ে আসে, ওম তার সমস্ত ক্লান্তি আর হতাশা নিয়ে সেখানে ছুটে যায়। শান্তি তার কাছে কেবল একজন ফেভারিট নায়িকা নয়, সে হলো ওমের প্রেরণা, তার বেঁচে থাকার একমাত্র আশা। ওম প্রতিদিন সেখানে দাঁড়িয়ে শান্তির ছবির দিকেই তাকিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলে। তার সেই অদ্ভুত কাণ্ড কারখানা দেখে পথ চলতি মানুষ তাকে পাগল বলেই মনে করে, কিন্তু ওম তাতে পরোয়া করে না। সে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলে, এই পৃথিবীতে শান্তির প্রতি আমার মতো করে কেউ ভালোবাসা রাখতে পারবে না। কারো ভালোবাসার শক্তি আমার চেয়ে বেশি নয়। হঠাৎ করেই সেখানে ওমের মা আর তার বন্ধু পাপ্পু এসে হাজির। তাদের কাণ্ড দেখে মনে হয় ওম একা পাগল নয়, তার মাও যেন শান্তির প্রেমে মশগুল। মাও মনে প্রাণে বিশ্বাস করে যে শান্তি তার একমাত্র যোগ্য পুত্রবধূ হতে পারবে। ওম তার মাকে উদ্দেশ্য করে আবেগপ্রবণ গলায় ক্ষমা চেয়ে নেয়, কারণ সে তার মায়ের সাথে আগে একটু মেজাজ দেখিয়েছিল। মা তাকে বুকে টেনে নিয়ে আশ্বস্ত করেন, চিন্তা করিস না ওম, একদিন তুই নিশ্চয়ই বড় তারকা হবি। সিনেমার পোস্টারে তখন তোর নাম আর ছবি বড় করে লেখা থাকবে, যেমনটা আজ তুই শান্তির ছবির দিকে তাকিয়ে দেখছিস। মায়ের এই অনুপ্রেরণা ওমের ভেতরে এক নতুন আগুনের জন্ম দেয়। সেই রাতেই শহরের এক অভিজাত প্রেক্ষাগৃহে আয়োজিত হলো এক জমকালো মুভি লঞ্চিং ইভেন্ট। ৭০-এর দশকের সব বড় বড় তারকারা সেখানে উপস্থিত। ওম তার জমানো সমস্ত টাকা দিয়ে একটা জাঁকজমকপূর্ণ স্যুট ভাড়া করেছে। নিজের লুকটাকেও সে পুরোপুরি সিনেমার হিরোর মতো সেট করে নিয়েছে। ইভেন্টের আলো ঝলমলে পরিবেশে ওম যখন প্রবেশ করলো, তখন যেন তার স্বপ্নের রানী শান্তির আগমন ঘটল। শান্তিকে সামনাসামনি দেখে ওম তো থমকে গেল। সে কি স্বপ্ন দেখছে? শান্তিকে সে কতটা নিবিড়ভাবে নিজের কল্পনায় সাজিয়েছে, আর আজ সেই শান্তি সেই চোখের সামনে তার। ঠিক সেই মুহূর্তে এক অদ্ভুত ঘটনা ঘটল। শান্তির পরনের লম্বা গাউনের একাংশ হঠাৎ তার নিজের হাতের চুড়ির সাথে আটকে গেল। শান্তি যখন হাঁটছে, তার সাথে তার গাউনটাও টান খাচ্ছে। ওম পেছন থেকে দেখছে সে কি এগিয়ে গিয়ে সাহায্য করবে, কিন্তু ওম সে এখনো সাধারণ একজন ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট। এই দ্বিধায় সে চুপ করে দাঁড়িয়ে রইল, কিন্তু তার চোখের পলক পড়ছে না। তবে ভাগ্য সহায় ছিল, কোনো এক কারণে শান্তি ঘুরে তাকালো এবং ওমের দিকে তাকিয়ে এক মোহনীয় হাসি দিল। সেই হাসিতেই ওমের মনে হলো তার সকল শ্রম সার্থক। সিনেমা শুরু হয়ে গেল, কিন্তু ওমের সেদিকে কোনো খেয়ালই নেই। পর্দার গল্পের চেয়ে ওমের কাছে তখন পর্দার বাহিরের সেই বাস্তব গল্পের মানুষটাই বেশি আকর্ষণীয়। ওম নিজের কল্পনায় শান্তিকে নিয়ে নিজেই নিজের সিনেমার স্ক্রিপ্ট লিখে ফেলল। সে নিজেকেই ভাবতে লাগলো সেই সিনেমার হিরো, যার পাশে শান্তি রাজকীয় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। সে যেন
যেন এই সিনেমার প্রতিটা গানে শান্তির সাথে তাল মিলিয়ে নাচছে। তার এই স্বপ্নের ঘোর এতটাই গভীর ছিল, শো শেষ হওয়ার পরেও ওম তার সেই অভিনয়ের মোহে আটকে রইল। প্রেক্ষাগৃহের বাইরে তখন প্রচণ্ড হইচই, আর সেই জটলার মাঝখানে ওম তার সেই কাল্পনিক দুনিয়া নিয়ে এমন কাণ্ড কারখানা শুরু করলো যে চারিদিকে হাসির রোল পড়ে গেল। কিন্তু শান্তি যখন তার গাড়িতে ওঠার আগে পেছন ফিরে ওমের সেই পাগলামি দেখলো, সে বিরক্ত হলো না, বরং তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে মিষ্টি হাসি। রাতে বাড়ি ফেরার পথে ওম আর পাপ্পু একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়ল। তারা রাজেশ কাপুরের বিশাল আলিশান বাংলোর সামনে গিয়ে থামলো। মদ্যপানরত অবস্থায় ওম সেই বাড়ির সামনে গিয়ে চিৎকার করে বলতে লাগলো, দেখতে থাক, এই ওম একদিন এইরকমই একটা রাজপ্রাসাদ কিনবে, আর তখন সবাই জানবে ওম প্রকাশ মাখি যাকে। ছোট ছোট বাচ্চারা তাদেরকে ঘিরে দাঁড়িয়েছে। তাদের সামনেই ওম শুরু করলো তার জীবনের সেরা অভিনয়। হাতের কাছে থাকা একটা পানির বোতলকে অস্কারের ট্রফির মতো করে ধরে সে তার কাল্পনিক অ্যাওয়ার্ড জয়ের ভাষণ দেওয়া শুরু করলো। তার চোখে পানি আর মুখে বড় হওয়ার জেদ সব মিলিয়ে এক অদ্ভুত দৃশ্য। ওম জানতো না এই মিথ্যা স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে সে এমন এক বাস্তবতার মুখোমুখি হতে চলেছে যা তার জীবনটাকে পুরোপুরি বদলে দেবে। ওমের এই পাগলামি অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। সেই সময়কার সিকিউরিটি গার্ড এসে তাদের সেই কাণ্ড কারখানা থামিয়ে দিল। একজন গৃহহীন মানুষ যে ওখানে ঘুমানোর চেষ্টা করছিল, সে ওমের এই চিৎকার চেঁচামেচিতে বিরক্ত হয়ে তাদের দুজনকে ধমক দিয়ে তাড়িয়ে দিল। গভীর রাতে বাড়ি ফিরে ওম দেখলো তার মা দরজায় দাঁড়িয়ে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন। ছেলের দেরি দেখে মায়ের চোখে মুখে যে ভয়ের ছাপ ছিল তা দেখে ওমের নেশা খানিকটা কেটে গেল। তবুও ওমের মনের কোণে তখনও জ্বলছে সেই বড় তারকা হওয়ার স্বপ্ন। পরদিন সকাল হতেই ওম আর পাপ্পু আবারও ফিরে এলো তাদের চেনা কর্মক্ষেত্রে, ফিল্ম স্টুডিওর সেই ব্যস্ত প্রাঙ্গণে। ছোটখাটো ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসেবে কাজ করা তাদের রুটিন। ওম সহকারী পরিচালকের কাছে গিয়ে একটু ভাব নিয়ে জানতে চাইল আজকের সিনেমার দৃশ্যে তার জন্য কোনো বিশেষ সংলাপ বা গুরুত্বপূর্ণ কোনো অ্যাকশন দৃশ্য আছে কি। সহকারী পরিচালক যেন তার প্রশ্ন শুনে অবাকই হলেন। কিছুটা তাচ্ছিল্যের সুরেই বললেন, দেখ ওম, এই দৃশ্যে একটা কুঁড়েঘর পুড়ে যাবে, তুই শুধু আগুনের ভেতর থেকে দৌড়ে বেরিয়ে আসবি, এতটুকুই তোর কাজ। ওম যেন বিশ্বাসই করতে পারলো না, স্রেফ দৌড়ে বেরিয়ে আসবো? আমি কি শুধুই একটা এক্সট্রা আর্টিস্ট? আমি চাই একটা পাওয়ারফুল রোল যেগুলোতে সিনেমার হিরোর সংলাপ বলে লড়াই করে। কিন্তু সিনেমার জগতে তখন আসল হিরো হিসেবে অভিনয় করছেন বিখ্যাত অভিনেতা রিকি সিন্ধু। পরিচালকও ব্যস্ত তার কাজে। হঠাৎ পুরো স্টুডিওতে হইচই পড়ে গেল। সিনেমার প্রধান অভিনেত্রী ক্যামেরার সামনে আসতে মানা করে দিয়েছেন যতক্ষণ না সিনেমার প্রযোজক সেটে আসছেন। শুটিংয়ের সময় ঘনিয়ে আসছে, কিন্তু মুখ্য চরিত্রে থাকা অভিনেত্রীর বায়না আকাশচুম্বী। হঠাৎ করে প্রযোজক মুকেশ মেহরা সেটে উপস্থিত হলেন। তাকে দেখা মাত্রই পরিচালক যেন প্রাণ ফিরে পেলেন। মুকেশ সরাসরি সেই তাঁবুর ভেতরে ঢুকলেন যেখানে অভিনেত্রী বিশ্রাম নিচ্ছিলেন। কিছুক্ষণ পর বের হয়ে সেই ঘোষণা দিলেন 10 মিনিটের ভিতরে শুটিং শুরু হবে। আর তখনই পর্দার আড়াল থেকে বেরিয়ে এলেন স্বয়ং শান্তি। ওম তো মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। তার স্বপ্নের রানী আজ তার চোখের সামনে আবারও বাস্তব রূপে। দৃশ্য শুরু হলো। স্টুডিওর এক অংশে কৃত্রিমভাবে আগুন লাগানো হলো। আগুনের শিখা ক্রমশ বাড়তে শুরু করলো। স্ক্রিপ্ট অনুযায়ী শান্তির আর্তনাদ করার কথা ছিল, সে তার চরিত্রের গভীরে ঢুকে চিৎকার করে সাহায্য চাইছে, কিন্তু আগুনের তেজ যতটা প্রত্যাশা করা হয়েছিল তার চেয়ে অনেক বেশি হয়ে গেল। ওমের বিপরীতে থাকা হিরো রিকি সিন্ধু আগুনের ভয়াবহতা দেখে ভরকে গেল। তার সাহস হলো না আগুনের ভেতর ঝাঁপিয়ে পড়ার। পরিচালক গো ধরে বসে আছেন, পারফেক্ট শট না হওয়া পর্যন্ত ক্যামেরা বন্ধ হবে না। পরিস্থিতির অবনতি হতে শুরু করলো। শান্তি আগুনের মাঝে প্রায় আটকা পড়ে গেল। তার জীবনের ঝুঁকি তৈরি হলো এবার। ওম এক মুহূর্ত দেরি করলো না, নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই প্রচণ্ড আগুনের ভেতর ঝাঁপিয়ে পড়লো। তার চোখে তখন কোনো ভয় ছিল না, ছিল শুধু শান্তিকে বাঁচানোর জিদ। মুহূর্তের মধ্যে সে শান্তিকে কোলে তুলে অগ্নিকাণ্ড থেকে বেরিয়ে এলো। যদিও আগুনের তাপে তার প্যান্টের পেছনের অংশটা কিছুটা পুড়ে গিয়েছিল এবং ভীষণ জ্বালা পোড়া অনুভব করছিল সেখানে, তবুও ওমের কাছে সেটা কোনো ব্যাপার ছিল না। চারিদিকে তখন হইচই পড়ে গেছে। শান্তির চোখ ওমের দিকে স্থির হয়ে রইল। তার চোখে তখন কৃতজ্ঞতার এক গভীর আবেশ। যে ছেলেটা গতকাল পর্যন্ত তার পোস্টারের দিকে তাকিয়ে কথা বলতো, আজ সেই ছেলেটাই তার জীবনের ত্রাণকর্তা। তবে ঘটনার পরবর্তী পরিণাম খুব একটা সুখকর হলো না। একটু নির্জন জায়গায় গিয়ে পাপ্পু ওমের ওপর ভীষণ চটে গেল। তোর কি মাথা খারাপ হয়েছে? তুই কি জানিস তুই কত বড় রিস্ক নিয়েছিস? যদি তোর কিছু হয়ে যেত আমি কি জবাব দিতাম তোর মায়ের কাছে? পাপ্পু উত্তেজিত হয়ে এদিক ওদিক পায়চারি করছিল। ওমের এই হিরোগিরি তার কাছে কেবল পাগলামি মনে হচ্ছিল, কিন্তু ওম সে তখন ওই আগুনের ভেতর থেকে শান্তিকে বাঁচানোর ঘোরের মধ্যেই আছে। তার মনের মধ্যে তখন অন্য এক দুনিয়া, যেখানে সে আর শান্তি একে অপরের হাত ধরে দাঁড়িয়ে আছে। পাপ্পু যখন ওমকে তার এই ঝুঁকি নেওয়া নিয়ে বকছিল, ওম তখন উল্টো খেপে গেল। সে চিৎকার করে বলল, আরে পাগলা, তুই বুঝছিস না এটা তো শুধু একটা সাধারণ বাজি বা কসরত ছিল না। আমি তো শান্তির জীবন বাঁচিয়েছি। যদি শান্তির জন্য আমাকে 1000 বার ওই আগুনের ভেতর ঝাঁপ দিতে হয় আমি তাও দিতে রাজি। আমার কাছে ওর জীবনের দাম নিজের জীবনের থেকে অনেক বেশি। ওম যখন এই কথাগুলো আবেগের সাথে বলে যাচ্ছে, তখন সে খেয়ালই করেনি যে শান্তি ঠিক তার পেছনেই দাঁড়িয়েছিল। তার সব কথা শান্তি
শুনেছে। হুট করে নিজের স্বপ্নের দেবীকে চোখের সামনে দেখে ওমের সব সাহস যেন এক নিমিষে উবে গেল। সে একেবারে বোবা হয়ে গেল, কি বলবে ভেবে না পেয়ে শুধু তোতলাতে শুরু করলো। তার সেই আত্মবিশ্বাসী ভাবটা যেন হাওয়ায় মিলিয়ে যায়। তবে পরিবেশটা খুব দ্রুতই স্বাভাবিক হয়ে এলো, তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠলো। আর মজার নিয়ম হলো বন্ধুত্বের মাঝে সরি বা থ্যাংক ইউ এর কোনো দরকার নেই। এরপর সিনেমার শুটিংয়ে এক ব্যস্ত সময় শুরু হলো। ওম তখন একটা কাউবয় স্টাইলে অ্যাকশন দৃশ্য অভিনয় করছে, সাথে আবার বাঘের সাথেও লড়াইয়ের শুটিংয়ে সে প্রচণ্ড উত্তেজনা আর অ্যাকশনের সময় শান্তিও সেখানে উপস্থিত হয়ে সেগুলো দেখছিল। তার চোখের সামনে ওমের পারফরমেন্স দেখে শান্তি তো একদম মুগ্ধ। সে মনে মনে ভাবছিল এই ছেলেটা কি সত্যিই একজন সাধারণ এক্সট্রা আর্টিস্ট, এত চমৎকার অভিনয়। কিন্তু শট শেষ হওয়ার সাথে সাথেই ক্রু মেম্বাররা এসে ওমের পরনের সেই কাউবয় কস্টিউমটা খুলে নিল। ওম তখন খুবই লজ্জা পেয়ে গেল। শান্তিকে মিথ্যা বলার জন্য সে অস্বস্তিতে পড়ে গেল। ওম আমতা করে স্বীকার করলো, আসলে আমি একজন ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট, তোমার মতো একজন বড় স্টারকে আমি মিথ্যা বলেছি যে এখানে আমার রোলটা ভালোই ছিল, কিন্তু এই পুরাটা আমার মিথ্যাই ছিল। আমি ভেবেছিলাম হয়তোবা আমি এত ছোট আর্টিস্ট জানলে তুমি আমার সাথে বন্ধুত্ব করবে না। কিন্তু শান্তি ওমের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে হাসলো। সে বলল, তুমি যা করেছো সেটা একজন বন্ধুর চেয়েও বেশি কিছু। তুমি আমার হিরো এবং আমার রক্ষাকর্তা হয়ে দাঁড়িয়েছিলে সেদিন। এই কথাটা ওমের মনের সমস্ত জড়তা দূর করে দিল। এই বন্ধুত্বের খাতিরে শান্তি ওম আর পাপ্পুকে রাতের ডিনারের দাওয়াত দিল। তারা দুজন একটা অভিজাত রেস্টুরেন্টে গিয়ে অপেক্ষা করছে তো করছেই, কিন্তু শান্তির দেখা নেই। ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেল, ওমের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তার মনে হলো শান্তিকে তাকে কেবল লোক দেখানো বন্ধুত্বই করেছিল তার সাথে। ঠিক সেই সময় একটা ট্যাক্সি এসে থামলো। সেখান থেকে বোরকা পরা এক মহিলা নামলেন। তিনি জানালেন শান্তি আজ আসতে পারবে না। এই কথা শুনে ওম এতটাই হতাশ আর রেগে গেল যে সে শান্তিকে নিয়ে কড়া কিছু কথা শুনিয়ে দিল। কিন্তু তখনই সে বোরকা পরা রহস্যময় মহিলা নিজের মুখ থেকে আবরণ সরিয়ে ফেললেন। আরে ইনি তো শান্তি। সে ওমকে অবাক করে দিতে এই নাটক করেছিল। ওমের সেই রাগের চেহারাটা দেখে শান্তি হেসে কুটিপাটি। তার বন্ধুকে একটা সুন্দর উপহারও দিল সে। এরপর তারা তিনজন মিলে একটা রোমান্টিক ডেকোরেটেড রুমে প্রবেশ করলো। মোমবাতির আলোয় জায়গাটা মায়াবী হয়ে আছে। এই রাতটা ওমের জীবনের সবচেয়ে স্মরণীয় রাত হয়ে উঠল, যেখানে স্বপ্নের চেয়েও বাস্তবটা বেশি সুন্দর। সেই রোমান্টিক আড্ডার মাঝখানে ওম যেন নিজেকে আর ধরে রাখতে পারল না। শান্তির চোখের দিকে তাকিয়ে সে তার হৃদয়ের গভীরে জমে থাকা সবটুকু আবেগ উজাড় করে দিল। নিজের অজান্তেই ওম তার সমস্ত অনুভূতির কথা এমনভাবে প্রকাশ করলো যে শান্তিও কিছুটা আবেগপ্রবণ হয়ে গেল। সেই মহেন্দ্রক্ষণটি ছিল এক অদ্ভুত মায়ার আবেশে ঘেরা, যেখানে ওম আর শান্তির মধ্যকার আকাশচুম্বী দূরত্বর যেন কোনো অস্তিত্বই ছিল না। পরদিন সকালে ওম ঠিক করলো সে শান্তির সাথে দেখা করবে। স্টুডিওর দোতলায় মেকআপ রুমে গিয়ে সে আশা করছিল যে রাতের সেই ঘনিষ্ঠতার পর আজ শান্তি নিশ্চয়ই তার সাথে একটু অন্যরকম ব্যবহার করবে, একটু বিশেষ মনোযোগ দিবে তার প্রতি। কিন্তু স্টুডিওর মেকআপ রুমে পা রাখতেই ওমের সমস্ত প্রত্যাশা ধুলায় মিশে গেল। শান্তি যেন অন্য এক মানুষ। সে প্রচণ্ড ব্যস্ত, তার চারিদিকে অনেক মানুষ এবং ওমের দিকে ফিরে তাকানোর মতো সময়ও তার নেই, এমনকি তার প্রতি কোনো আগ্রহও নেই। সিকিউরিটি গার্ড তাকে বারবার বলে দিচ্ছিল, কিন্তু ওম তো দমে যাওয়ার পাত্র নয়। সে অনেকটা নাছোড়বান্দা হয়ে শান্তির পিছু নিয়ে একটা প্রাইভেট রুমের ভেতরে গিয়ে ঢুকে পড়লো। আর ঠিক তখনই ঘটে গেল এক বিস্ফোরণ। রুমের ভেতরে ঢুকে ওম যা দেখলো তা তার কল্পনারও বাইরে। সেখানে প্রযোজক মুকেশ মেহরা আর শান্তির মধ্যে প্রচণ্ড ঝগড়া চলছে। শান্তি কান্নায় ভেঙে পড়েছে, তার চোখে মুখে অভিমান আর ক্রোধ। আলোচনার বিষয়বস্তু মুকেশ মেহরা নাকি শিল্পপতি হর্ষ মেহতার মেয়েকে বিয়ে করতে চলেছে, আর এই বিয়ের উপহার হিসেবে সে নাকি পেতে চলেছে বিশাল বড় এক স্টুডিও সাম্রাজ্য। ওম স্তম্ভিত হয়ে শুনতে লাগলো সামনে তাদের নতুন প্রজেক্ট ওম শান্তি ওম সিনেমাটা মুকেশের ক্যারিয়ারের জন্য কতটা গুরুত্বপূর্ণ। মুকেশ শান্তিকে শান্ত করার ভান করে বলছিল হর্ষ মেহতার মেয়েকে সে কেবল অর্থের জন্যই বিয়ে করছে, আসলে সে নাকি শান্তিকেই ভালোবাসে। তার চোখে তখন সিনেমার বাজেট আর মুনাফার অঙ্ক ছাড়া আর কিছুই নেই। কিন্তু আলোচনার মোড় ঘুরে গেল যখন শান্তি বিস্ফোরক এক সত্য প্রকাশ করলো, সে নাকি মা হতে চলেছে। এই খবরে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল মুকেশ। পরক্ষণেই সে শান্তিকে জড়িয়ে ধরে এক মিথ্যে আশ্বাসের জাল বুনল। ওম লুকিয়ে সব দেখছিল আর শুনছিল। সত্যিটা হলো মুকেশ আর শান্তি গত 2 বছর ধরে গোপনে বিবাহিত। মুকেশ শান্তিকে কথা দিল এই সিনেমার কাজ শেষ হওয়ার পরেই সে সবাইকে জানিয়ে শান্তিকে প্রকাশ্য স্ত্রী হিসেবে স্বীকৃতি দেবে। ওম যখন এই কথাগুলো শুনলো তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তার স্বপ্নের রানী, যাকে সে দেবতার মতো পূজা করত, সে অন্য কারো স্ত্রী। আর যার সাথে সে জীবন কাটানোর কথা ভাবতো, সে মানুষটা তার জীবনের এই বিশাল সত্যটা ওমের থেকে আড়াল করে রেখেছিল। চরমে মানসিক বিপর্যয় আর বিষণ্ণতা গ্রাস করলো ওমকে। দিনের পর দিন সে কেবল ঘরের 4 দেয়ালে বন্দী হয়ে পড়ে রইল। ওমের এই ভেঙে পড়া দেখে তার মা কেবল কাছে এসে তাকে সান্ত্বনা দিলেন। মা ছাড়া এই দুর্দিনে তার আপন বলতে আর কেউ নেই। কিন্তু ওম কি সত্যি সবকিছু মেনে নিতে পারলো? না, তার মনের জেদ তাকে আবার টেনে নিয়ে এলো সেই অন্ধকার পথে। এক রাতে ওম আবার সেই বিশাল স্টুডিওর এক নির্জন জায়গায় লুকিয়ে পড়ল মুকেশ আর শান্তির গতিবিধি নজরে রাখার জন্য। সে দেখলো মুকেশ শান্তিকে এক বিশাল রাজকীয় সেটে নিয়ে এসেছে। শান্তি
শান্তি সেই মায়াবী আলোর নিচে দাঁড়িয়ে অভিভূত, যেন স্বপ্নের দুনিয়ায় হাঁটছে। মুকেশ অত্যন্ত চতুরতার সাথে শান্তিকে বোঝালো যে এই রাজকীয় সেটটা তাদের আসন্ন সিনেমার আসল লোকেশন, কিন্তু ওম জানতো না এই সুন্দর সাজানো সেটের আড়ালে মুকেশ আসলে কি এক ভয়াবহ ফন্দি আটছে। মুকেশ শান্তিকে আশ্বাস দিয়ে বলছিল এই সেটটা শুধু সিনেমার শুটিংয়ের জন্য নয় শান্তি, এটি হবে আমাদের নতুন জীবনের শুরুর জায়গা। এই সেটটি আমাদের বিয়ের সাক্ষী হয়ে থাকবে। মুকেশের মুখে বিয়ের কথা শুনে সে সব দুশ্চিন্তা ভুলে খুশিতে আত্মহারা, কিন্তু ওমের পৃথিবীটা যেন চোখের সামনে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আড়াল থেকে সে দেখছিল তার স্বপ্নের রানীর স্বপ্নভঙ্গ হওয়ার নাটক, আর ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল অকল্পনীয় এক ঘটনা। মুকেশের মুখোশ খুলে গেল। সে হঠাৎ করেই তার সুর বদলে ফেলল, ঠান্ডা গলায় শান্তিকে জানালো যে তার উচ্চাকাঙ্ক্ষার কাছে শান্তি বা তাদের সন্তান কেউই বড় নয়। হর্ষ মেহতার মেয়ের সাথে বিয়ে না হলে তার স্টুডিও সাম্রাজ্যের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। শয়তানি হাসিতে মুকেশের মুখটা বিকৃত হয়ে উঠল। সে শান্তিকে জোর করে ঠেলে ফেলে দিল। শুধু তাই নয়, তার অমানসিক নিষ্ঠুরতার চরম সীমা দেখিয়ে সে গোটা স্টুডিও বিল্ডিংটাতেই আগুন ধরিয়ে দিল, যাতে শান্তির অস্তিত্ব আর তাদেরই সেই গোপন বিয়ের কোনো প্রমাণই না থাকে। শান্তি ভেতরে আটকে পড়ে আর্তনাদ করছিল। অন্যদিকে ওম, যে নিজের হৃদয়ে শান্তির জন্য এক পবিত্র ভালোবাসা লালন করত, সে সব কিছু দেখে ভেঙে পড়ল। সে তার পকেট থেকে শান্তির দেওয়া সেই সুন্দর উপহারটা বের করে দূরে ছুঁড়ে ফেলে দিল, কিন্তু মুহূর্তের মধ্যেই যখন সে দেখল শান্তি আগুনের লেলিহান শিখার মাঝে আর্তনাদ করছে, সে নিজেকে আর ধরে রাখতে পারল না। ওম পাগলের মতো সেই জ্বলন্ত বিল্ডিংয়ের দিকে দৌড় দিল। লোহার ভারী দরজাটা খুলতে গিয়ে তার আঙুলগুলো পুরে ছারখার হয়ে যাচ্ছিল, কিন্তু সে হার মানেনি। ঠিক তখনই মুকেশের ভাড়াটে গুন্ডারা ঝাঁপিয়ে পড়ল ওমের ওপর। তারা ওমকে অমানসিক মারধর করে রাস্তার ধুলায় ফেলে দিল, কিন্তু প্রেমের এক অদ্ভুত শক্তি থাকে। ওম সেই মৃতপ্রায় শরীর নিয়েও অবিশ্বাস্য সাহসে উঠে দাঁড়ালো এবং শেষবারের মতো সেই লোহার দরজা ভেঙে ভেতরে ঢুকলো, কিন্তু নিয়তি নিষ্ঠুর ছিল। আগুনের বিশালতা আর ধোয়ার কুণ্ডলী ওমকে স্তব্ধ করে দিল। শান্তি ততক্ষণে হয়তোবা আগুনের ছাই হয়ে গেছে। একটা বিশাল বিস্ফোরণে পুরো বিল্ডিংটা কেঁপে উঠল। সেই প্রলয়ঙ্কারী ধাক্কায় ওম ছিটকে বেরিয়ে এলো বাইরের রাস্তায়। আর ঠিক সেই মুহূর্তে অন্ধকারের বুক চিরে তীব্র গতিতে ছুটে এলো একটা গাড়ি। গাড়িটা ছিল বলিউড স্টার রাজেশ কাপুরের। তার স্ত্রী প্রসব বেদনায় ছটফট করছিলেন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। ড্রাইভারের নিয়ন্ত্রণ হারিয়ে সেই গাড়িটি আছড়ে পড়ল ওমের ওপর। এক মুহূর্তের মধ্যে ওম ছিটকে পড়ল রাস্তার ধারে। হাসপাতালের অপারেশন থিয়েটারে রাজেশ কাপুরের স্ত্রী জন্ম দিলেন এক সুস্থ পুত্র সন্তানের, কিন্তু ওম, তার জীবনের প্রদীপ তখন হাসপাতালের ঠান্ডা মেঝেতে চিরতরে নিভে গেছে। ওমের সেই অপূর্ণ ভালোবাসা, সেই অবদমিত আর্তনাদ যেন বাতাসের মাঝে মিলিয়ে গেল। আর এখান থেকেই দেখতে দেখতে পার হয়ে গেল 30টা বছর। আকাশচুম্বী সাফল্যের শিখরে দাঁড়িয়ে আছেন রাজেশ কাপুরের সেই বাড়িটা। আজ চারিদিকে ভক্তদের বাঁধভাঙা উচ্ছ্বাস। বাড়ির সামনে ভক্তদের ঢল নেমেছে। কে এসেছে জানেন? রাজেশ কাপুরের সেই পুত্র সন্তান যে 30 বছর আগে জন্মেছিল। সে এখন বলিউডের এক বিশাল বড় সুপারস্টার। নাম তার ওম কাপুর, যাকে সবাই ভালোবেসে ওম বলে ডাকে। বিষয়টা খুবই কাকতালীয়, তাই না? আজ তার জন্মদিন, 30তম জন্মদিনে স্টুডিওর হাজার হাজার আলো তাকে ঘিরে আছে। চারপাশ থেকে আসছে ক্যামেরার ফ্ল্যাশ আর চিৎকার। ওম আজকের এই জাঁকজমকপূর্ণ জন্মদিনের উৎসবে যেন এক কিংবদন্তি। তার প্রতিটা ইশারায় হাজারো ভক্তের হৃদস্পন্দন বেড়ে যায়। কিন্তু এই ঝলমলে খ্যাতির আড়ালেও তার হাতে রয়ে গেছে এক রহস্যময় গভীর ক্ষত। তার হাতের কবজির কাছে থাকা সেই পুরনো পোড়া দাগটি যেন কোনো এক সুদূর অতীতের ছাপ। হ্যাঁ, এখানে পুনর্জন্মের একটা বিষয়কে বোঝানো হয়েছে, যেখানে হিন্দু ধর্মানুযায়ী বিষয়টাকে একটু হাইলাইট করা হয়েছে। যেখানে হিন্দু ধর্মানুযায়ী এই পুনর্জন্মের বিষয়টাকে হাইলাইট করা হয়েছে। এজন্যই অতীতের কিছু বিষয় এবং অতীতের কিছু পাওয়া জিনিস এখনো তার মধ্যে আছে। মূলত সেই ঘটনায় ওম মারা গেলেও তার দ্বিতীয় জন্ম হয়েছিল সাথে সাথেই, যে বিষয়টা আমরা সামনে দেখতে পাবো। আর হ্যাঁ, কেউ এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করবেন না। সিনেমাকে সিনেমার মতোই দেখবেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার জায়গা না এটা। তাই গল্পে যেহেতু পুনর্জন্মের বিষয়টা দেখানো হয়েছে, তাই এটাকে আমাদের সেভাবেই দেখতে হবে। তার হাতের এই ক্ষতচিহ্নের আকৃতি হুবহু সেই ট্যাটুর মতো, যা 30 বছর আগে হারিয়ে যাওয়া ওম প্রকাশ মাখিজার হাতে ছিল। যদিও ওম কাপুর এই দাগটির উৎস নিয়ে কখনো মাথা ঘামায়নি, তার কিছু মনেও নেই, কিন্তু মাঝে মাঝেই অবচেতন মনে এটি তাকে এক অদ্ভুত অস্বস্তিতে ফেলে দেয়। উৎসবে উপস্থিত হয়ে সে হাত নেড়ে ভক্তদের অভিবাদন জানাচ্ছিল। ঠিক তখনই তার বৃদ্ধ বাবা রাজেশ কাপুর পাশে এসে দাঁড়ালেন। বার্ধক্যের ভারে নুজ্জ রাজেশ কাপুরের চোখে মুখে এক অজানা বিষণ্ণতা, যেন তিনি জানেন এমন কোনো সত্য যা তিনি ওম কাপুরের থেকে লুকিয়ে রাখতে চাইছেন। আর বিখ্যাত এই সুপারস্টারের জীবনের ছন্দপতন শুরু হলো এক শুটিংয়ের সেটে। দৃশ্যের প্রয়োজনে চারিদিকে আগুন
আবহ তৈরি করা হয়েছিল। হঠাৎ আগুনের সেই লেলিহান শিখাগুলো দেখে ওম কাপুরের মস্তিষ্ক যেন স্থবির হয়ে গেল। সে কি কোনো সিনেমা করছে, নাকি 30 বছর আগে কোনো এক অভিশপ্ত রাতে সে নিজেই দাউ দাউ করে জ্বলছিল? বাতাসের তীব্রতা আর পোড়া গন্ধের মাঝে ওম কাপুর সম্পূর্ণ ভেঙে পড়ল। ক্যামেরা চালু অবস্থাতেই সে চিৎকার করে উঠল এবং শট বাতিল করতে বাধ্য করলো। তার মনে হলো সে কোনো এক অন্ধকার সুড়ঙ্গের ভেতরে আটকা পড়ে গেছে। স্টুডিও থেকে বেরিয়ে নিজের দামি গাড়ির দিকে যাওয়ার সময় এক বৃদ্ধা পথ আগলে দাঁড়ালেন। চোখের পানি মুছে বৃদ্ধাটি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, ওম, তুই আমাকে চিনতে পারছিস না? তুই আমার ছেলে, আমার সেই ওম। ওম কাপুর এক মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল। কে এই নারী? কেন সে তাকে এভাবে ডাকছে? দ্বিধা আর বিরক্তির চোটে ওম কাপুর কোনো উত্তর না দিয়েই দ্রুত গাড়িতে উঠে পড়ল। বৃদ্ধাটি তার পিছু পিছু দৌড়াতে গিয়ে যখন পড়ে যেতে নিলেন, তখন তাকে টেনে ধরল এক বয়স্ক ব্যক্তি। সে হলো পাপ্পু। সেই পাপ্পু যে 30 বছর আগে ওম প্রকাশ মাখিজার সবচেয়ে কাছের বন্ধু ছিল। পাপ্পু চোখের কোণে তখন এক অদ্ভুত তৃপ্তি, কারণ সে জানে তার বন্ধু ওম ফিরে এসেছে। এই ঘটনার পর ওম কাপুর আর আগের মতো নেই। ওই নির্দিষ্ট পরিচালকের সাথে কাজ করতে সে সাফ অস্বীকার করে দিল। সে এমন কোনো জায়গা খুঁজছিল যেখানে সে নতুন কোনো অনুভূতির স্বাদ পাবে। তার জেদের কাছে নতি স্বীকার করে সহকারী পরিচালক তাকে নিয়ে রওনা হলেন এক পরিত্যক্ত স্টুডিওর দিকে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা যখন পৌঁছালো, জায়গাটা যেন এক শ্মশান। স্টুডিওর জীর্ণ দেওয়াল আর পোড়া ছাদ দেখে ওম কাপুরের শরীরের প্রতিটা লোমকূপ খাড়া হয়ে উঠল। সহকারী পরিচালক ফিসফিস করে জানালেন, 30 বছর আগে এখানে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল, যার ফলে সিনেমাটা আর শেষ করা যায়নি। এখান থেকেই বলিউডের ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি শুরু। স্টুডিওর ভেতরে পা রাখতেই ওম কাপুরের মনে হলো এই জায়গাটা তার আয়ত্তে। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় সে নির্ভুলভাবে বলে দিল যে মেকআপ রুমটা দোতলার শেষ মাথায়। সহকারী পরিচালক বিস্মিত হয়ে গেলেন, কারণ এই স্টুডিওর মানচিত্র তো তারও পুরোপুরি জানা নেই। জানালার ভাঙ্গা কাচের দিকে তাকিয়ে ওম কাপুর যখন দাঁড়ালো, তার মনে হলো বহু বছর আগের ঠিক এই মুহূর্তে তার জীবনের সব আলো নিভে গিয়েছিল। সিনেমার শুটিং শুরু হলো, ওম কাপুর সুপারহিরোর চরিত্রের অভিনয় করছে, কিন্তু প্রকৃতির খেলা দেখুন। হঠাৎ করেই অঝোর ধারায় বৃষ্টি নামলো। শুটিং স্থগিত করে সবাই যখন আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়ল, ওম কাপুর একা একাই হেঁটে চলল এক অন্ধকার করিডোরের ধারে। বৃষ্টির শব্দ ছাপিয়ে সে শুনতে পেল অস্পষ্ট এক আর্তনাদ, যেন কেউ দূরে কোথাও সাহায্য চাইছে। অন্ধকার সেই গোলকধাঁধার মতো করিডোরের শেষ প্রান্তে সে কোনো ছায়া দেখতে পাচ্ছে। ওমের হৃদস্পন্দন যেন বেড়ে গেল। রহস্যের জালে আটকা পড়া ওম কাপুর সেই অন্ধকার করিডোরের শেষ প্রান্তে যখন পৌঁছালো, তার চারপাশের পৃথিবী যেন হঠাৎ স্থির হয়ে গেল। চোখের সামনে ধোঁয়াটে এক দৃশ্য ভেসে উঠল, এক জ্বলন্ত স্টুডিও, এক আর্তনাদকারী নারী আর এক নিষ্ঠুর খুনি। ওম দেখতে পেল এক ছায়ামূর্তির সাথে অপর এক পুরুষের প্রচণ্ড বাকপিতণ্ডা। অদ্ভুত ব্যাপার হলো সে নিজেরই এক প্রতিচ্ছবি দেখল, সেই পুরনো ওম প্রকাশ মাখিজা, যে ভেন্টিলেশনের ভেতর দিয়ে অসহায় দৃষ্টিতে সব দেখছিল। তার প্রতিটি কান্নার শব্দ, তার প্রতিটি দীর্ঘশ্বাস যেন ওম কাপুরের হাড়ের ভেতর গিয়ে কাঁপন ধরিয়ে দিল, যেন প্রতিটা বিষয়ের সাথে সে একই সূত্রে গাঁথা। এক সেকেন্ডের জন্য মনে হলো সময় উল্টো দিকে দৌড়াচ্ছে। হঠাৎ এক সহকারী পরিচালক তাকে ডেকে বাস্তবতায় ফিরিয়ে আনলো, কিন্তু ওম তখন ঘামে ভেজা, তার হৃৎপিণ্ড যেন বুক ফেটে বেরিয়ে আসতে চাইছে। স্টুডিওর বাইরে বেরিয়ে এসে দেখলো সেই পুরনো ধ্বংসস্তূপের মধ্যে ধুলাবালিতে ঢাকা পড়ে আছে সেই উপহারটা, যেটা শান্তি 30 বছর আগে ওমকে দিয়েছিল। কিন্তু এই বিষয় সম্পর্কে সে তো কিছু জানে না। সে এটাও জানে না যে এটা তার পুনর্জন্ম, ওমের পুনর্জন্ম। ওমের সমস্ত সন্দেহ তখন নিশ্চিত বিশ্বাসে রূপ নিল এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, হয়তোবা পুনর্জন্মের কিছু। কিছুদিন পর বলিউডের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠান। ঝকঝকে পোশাক আর ক্যামেরার ঝলকানিতে পুরো হলঘর আলোকিত। সেরা অভিনেতার নাম ঘোষণার সময় যখন ওম কাপুরের নাম ঘোষণা করা হলো, তখন হলের পরিবেশটাই বদলে গেল। মঞ্চের দিকে হেঁটে যাওয়ার সময় ওমের প্রতিটি পদক্ষেপ যেন পরিচিত মনে হচ্ছিল। সে যখন মঞ্চে উঠল, তার অজান্তেই মুখ থেকে বেরিয়ে এলো ঠিক সেই কথাগুলো যা ওম প্রকাশ মাখিজা সেই রাতে একা একা আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করেছিল। কোটি কোটি দর্শক তখন টেলিভিশনের পর্দায় দেখছে এই দৃশ্য। ঘরে বসে থাকা বৃদ্ধ পাপ্পু অবাক হয়ে টিভির দিকে তাকিয়ে রইল। তার দুই হাত কাঁপছে। এই চোখের চাহনি, এই বচনভঙ্গি, এই আত্মবিশ্বাস, এটা কি সত্যি তার বন্ধু ওম? পাপ্পুর মনে হলো ভাগ্যের অমোঘ নিয়মে যেন একটা বৃত্ত সম্পূর্ণ হচ্ছে। অনুষ্ঠান শেষে যখন নাচ আর গানের উৎসব চলছিল, আবির্ভাব ঘটল এক চেনা মুখের। স্যুট পরা এক প্রৌঢ় ব্যক্তি, যার চোখে এক ধূর্ত চাহনি। সেই কুখ্যাত প্রযোজক মুকেশ মেহরা, যে 25 বছর বিদেশে আত্মগোপনে ছিল, আজ সে ফিরেছে। আর তার প্রথম লক্ষ্য ভারতের সবচেয়ে বড় সুপারস্টার ওম কাপুরকে নিয়ে কাজ করা। মুকেশ যখন ওমের সাথে হাত মেলাতে এগিয়ে এলো, ওমের শরীরে তখন
বিদ্যুতের মতো তীব্র ঘৃণা খেলে গেল। সে বুঝতে পারল না কেন, কিন্তু এই অপরিচিত মানুষটার ছোঁয়ার মাত্রই তার অচেতন মনে ভেসে উঠল আগুনের লেলিহান শিখা। এই ব্যক্তিটার কণ্ঠস্বর তার কানের কাছে বিষ ঢালছে। এই মানুষটাই সেই দানব যে শান্তির স্বপ্নকে ভয়ঙ্কর স্বপ্ন পরিণত করেছিল। তীব্র অস্থিরতা নিয়ে ওম সোজা ছুটল সেই বৃদ্ধার বাড়িতে। দরজায় পা রাখতেই বৃদ্ধা ওমকে দেখে কেঁদে জড়িয়ে ধরলেন। সেই আলিঙ্গনে ওম খুঁজে পেল তার হারানো জীবনের উষ্ণতা। সে বুঝতে পারল তার সমস্ত স্মৃতি, তার হাতের পোড়া দাগ এবং মুকেশ মেহরাকে দেখে অনুভূত হওয়া সেই প্রচণ্ড ঘৃণা সবই এক বিশেষ সংকেত। ওম তখন নিজের কাছেই প্রতিজ্ঞা করল, আর ধীরে ধীরে ঘটা এই সকল ঘটনায় তার মস্তিষ্কে যেন এক আলাদা কিছু ঘটে গেল। তার মনে পড়ে গেল তার পূর্বজন্মের সেই সকল স্মৃতি যেগুলো সে ভুলেছিল এতদিন। তার সব কিছু মনে পড়ে গেল। ওম তখন নিজের কাছেই প্রতিজ্ঞা করল যে ভালোবাসা আর জীবনকে এই মুকেশ মেহরা নির্মমভাবে ছিনিয়ে নিয়েছিল, সেই বিচার এবার তাকেই করতে হবে। ওম এখন আর শুধু একজন সিনেমার তারকা নয়, সে এখন সেই পুরনো অসম্পূর্ণ গল্পের শেষ অধ্যায় লিখতে আসা এক জ্যান্ত প্রতিশোধ। সে বুঝতে পারল মৃত্যু শরীরকে আলাদা করতে পারলেও ভালোবাসার ঋণ মুছে ফেলা যায় না। ওম কাপুর এখন জানে তার ফিরে আসার পেছনে একটাই উদ্দেশ্য, এই পাপের বিচার করা এবং শান্তির প্রতি করা সেই প্রতিজ্ঞা পূরণ করা। এই পৃথিবীতে বিচার হয়তো অনেক সময় দেরিতে আসে, কিন্তু অপরাধী যখন তার সামনে দাঁড়িয়ে তখন আর ওম কাপুর কোনো সুযোগ ছাড়বে না, কারণ ওম ফিরে এসেছে তার সমস্ত স্মৃতি নিয়ে এবং এইবার শেষ দেখা না গেলে সে কোথাও যাবে না। মায়ের সেই অটল বিশ্বাস আর অমোঘ টানি যেন ওমকে আবারও তার হারানো ঠিকানায় ফিরে এনেছিল। দীর্ঘ 30 বছরের দীর্ঘশ্বাস আর মায়ের চোখের পানি অবশেষে এক বিন্দুতে এসে মিলল। তবে ওমের মনে তখনও এক গভীর বিস্ময়। সে যখন তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু পাপ্পুর মুখোমুখি হলো, তখন সে দেখল পাপ্পু এখন বয়সের ভারে নুজো, তার চুলে পাক ধরেছে, অথচ ওম আজও সেই 30 বছর আগের তারুণ্যের তেজ নিয়ে দাঁড়িয়ে আছে। এই অদ্ভুত বৈপরীত্যই তাকে বুঝিয়ে দিল ঈশ্বর তাকে কেবল একটা নতুন জীবনই দেয়নি, বরং একটা অসমাপ্ত কাজের ভারও অর্পণ করেছে। মা আর পাপ্পুর চোখে তখন অসীম বিশ্বাস। তারা জানতো যে ছেলেটা একদিন সাধারণ ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসেবে নিজের অস্তিত্ব খুঁজে পাওয়ার লড়াই করছিল, আজ সেই ছেলেটাই গোটা ভারতের আইকন। ওম যখন তার সেই পুরনো প্রিয় ব্রিজটিতে পাপ্পুকে নিয়ে দাঁড়ালো, তখন সে দেখল শহরের বিশাল বিলবোর্ডে এখন আর শান্তির মুখ নেই, সেখানে জলজল করছে তার নিজের ছবি। ওম তখন পাপ্পুর কাছে খুলে বলল সেই অভিশপ্ত রাতের কথা, কিভাবে মুকেশ মেহরা নির্মমভাবে শান্তির স্বপ্ন আর জীবনকে ছাই করে দিয়েছিল শুধুমাত্র লোক জানাজানি হবে বলে এবং তার রেপুটেশন মাটিতে মিশে যাবে বলে। তাদের পরিকল্পনা এখন একটাই, মুকেশের মুখোশ খুলে ফেলা। কিন্তু কাজটা কি এত সহজ? শান্তির দেহ খুঁজে পাওয়া যায়নি, প্রমাণের অভাবে মুকেশ আজও আইনের চোখে ধরাছোঁয়ার বাহিরে। তবুও ওমের দৃঢ় বিশ্বাস এটা পুনর্জন্ম, তাই নিশ্চয়ই উচ্চতর কোনো শক্তির নির্দেশে সে আবার ফিরে এসেছে সত্য উদ্ঘাটনের জন্য। ওম সরাসরি গিয়ে হাজির হলো মুকেশের সামনে। 30 বছর আগে যে সিনেমাটা মাঝপথে শেষ হয়েছিল, ওম সেই ওম শান্তি ওম প্রজেক্টেই নতুন করে শুরু করার প্রস্তাব দিল তার কাছে। মুকেশ প্রথমে আটকে উঠল, তার কাছে এই নাম মানেই এক অলৌকিক আতঙ্ক আর দুর্ভাগ্যের প্রতীক। কিন্তু ওম যখন ধীরে ধীরে মুকেশের সেই অন্ধকার অতীতের গোপন তথ্যগুলো স্টুডিও পুরাণের বিমা থেকে শুরু করে হর্ষ মেহদার মেয়ের সাথে বিয়ের ফন্দি একটা একটা করে সামনে আনলো, তখন মুকেশের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে ভাবছে এই ছেলেটা এত কিছু জানলো কি করে। নিজের পাপের ইতিহাস উন্মোচিত হওয়ার ভয়ে মুকেশ রাজি হলো সিনেমাটা পুনরায় তৈরি করার জন্য। এটা ছিল ওমের পাতা প্রথম ফাঁদ। সিনেমাটা তো হবে, কিন্তু আসল শান্তি কোথায়? সে চেহারার আড়ালে সেই পুরনো প্রেমের স্মৃতি আজও অমলিন। তাকে ছাড়া কি সিনেমা সম্ভব? দীর্ঘ 1 মাস ধরে চলল অডিশন। মা আর পাপ্পুও সেই খোঁজে ঝাঁপিয়ে পড়ল। অডিশন রুমে চারপাশে তখন সম্ভাব্য হাজারো অভিনেত্রীর ভিড়ে ঠাসা, কিন্তু ওমের চোখে কেউ যেন সেই শান্তি নয়, কারণ চাহনিতে সেই গভীরতা নেই, কারো হাসিতে সেই মায়া নেই। এক সময় ওম যখন হাল ছেড়ে দেওয়ার পর্যায়ে, ঠিক তখনই দরজার ওপাশ থেকে প্রবেশ করলো এক তরুণী। অডিশন শেষ হওয়ার ঠিক শেষ মুহূর্তে তার এই আশাটা যেন অলৌকিক এক ঘটনার পূর্বাভাস। ওম যখন তার দিকে তাকালো, তার হৃদস্পন্দন যেন এক নিমিষেই থমকে গেল। এ কি সত্যি কোনো নতুন মানুষ, নাকি শান্তির ছায়া? শান্তশিষ্ট অথচ আত্মবিশ্বাসী সেই তরুণীর মুখবায়ব, তার চোখের মনি, তার হাসির ভঙ্গি, সবকিছু হুবহু সেই শান্তির মতো। পুরো ঘর তখন নীরবতায় নিস্তব্ধ। এই মেয়েটার নাম স্যান্ডি। স্যান্ডিকে বাছাই করার পর শুরু হলো এক কঠিন প্রশিক্ষণ পর্ব। স্যান্ডিকে এমনভাবে তৈরি করা হচ্ছে যেন ক্যামেরার সামনে দাঁড়ালেই সে হুবহু পুরনো শান্তির প্রতিচ্ছবি হয়ে উঠতে পারে। স্যান্ডি যদিও আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু ওম বারবার বিরক্ত হচ্ছিল, কারণ ওমের লক্ষ্য শুধু অভিনয় নয়, সে চায় মুকেশ মেহরাকে এমনভাবে ভয় পাইয়ে দিতে যাতে সে নিজের থেকেই তার পাপ স্বীকার করে। ওমের বিশ্বাস মুকেশ যদি শান্তিকে জীবন্ত দেখতে পায় তবেই তার বুক কাঁপবে। পাপ্পও পরামর্শ দিল, ওম লুকোচুরি বন্ধ কর, স্যান্ডিকে পুরো ঘটনাটা খুলে বল। ও যদি জানে সে আসলে কার চরিত্র
অভিনয় করছে তবেই তার অভিনয়ে সেই গভীরতাটা আসবে। একদিন গভীর রাতে সেই পোড়া স্টুডিওর ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে ওম স্যান্ডির কাছে সব কিছু খুলে বলল। 30 বছর আগের সেই অভিশপ্ত রাত, মুকেশের বিশ্বাসঘাতকতা আর নিজের চোখের সামনে সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হওয়ার প্রতিটা মুহূর্ত স্যান্ডির সামনে বর্ণনা করল ওম। স্যান্ডি স্তম্ভিত যে সে যেন নিজের অস্তিত্বের মাঝেই সেই পুরনো শান্তির আর্তনাদ অনুভব করতে পারছিল। স্যান্ডি বিশ্বাস করতে বাধ্য হলো ওমের এই পুনর্জন্ম এবং প্রতিশোধের ছক কোনো সিনেমার গল্প নয়, এটি এক নিষ্ঠুর বাস্তব। পরিকল্পনা অনুযায়ী সিনেমার কাজ শুরু হলো। মুকেশকে ধাপে ধাপে ফাঁদে ফেলার পালা। ওম মুকেশকে নিয়ে গেল সেই পুরনো স্টুডিওতে যেখানে 30 বছর আগে সে শান্তির জীবনের প্রদীপ একদম নিভিয়ে দিয়েছিল। মুকেশ যখন গাড়ি থেকে নামলো, চারিদিকে সাংবাদিকদের ভিড়। ওম আগে থেকেই মুকেশকে কিছু জানায়নি। মিডিয়ার সামনে মুকেশকে দাঁড় করিয়ে ওম যেন এক অদৃশ্য শিকলে আটকে ফেললো তাকে। মুকেশের কপালে তখন ভয়ের ঘাম। সে চাইছিল এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু ওমের চাহনি ছিল একদম শিকারী বাঘের মতো। এর সাথে যুক্ত হলো ডলি নামের এক অদ্ভুত অভিনেত্রী, যে নিজের ফাজলামি আর চঞ্চলতা দিয়ে মুকেশের সেই প্লেবয় সুলভ স্বভাবটাকে অস্থির করে তুলল। মুকেশ নিজেকে সামলানোর চেষ্টা করছিল, কিন্তু তার ভেতরের ভয়টা ক্রমশ বড় হয়ে উঠছিল। সবশেষে ওম মুকেশকে নিয়ে গেল স্টুডিওর সেই নির্দিষ্ট জায়গাটিতে যেখানে শান্তিকে পুড়িয়ে মারা হয়েছিল। ওম ইচ্ছা করেই পুরো পরিবেশটা এমনভাবে তৈরি করেছে যাতে মুকেশের মনে হয় সময়টা যেন 30 বছর পিছিয়ে গেছে। স্টুডিওর ভেতরে যেন 30 বছর আগের সেই অভিশপ্ত রাতের প্রতিচ্ছবি ফুটে উঠছে। বাতাসে পোড়া গন্ধ নেই ঠিকই, কিন্তু প্রতিটি দেওয়ালে যেন শান্তির নীরব হাহাকার মিশে আছে। প্রথা অনুযায়ী শুটিং শুরু করার আগে নারকেল ফাটানোর আয়োজন করা হলো। পাপ্পু এমনভাবে পুরোহিতের বেশ ধরেছে দেখে মনে হচ্ছে সে যেন স্টুডিওর ধ্বংসাবশেষের অভিভাবক। মুকেশ মেহরা যে এক সময় দম্ভে ফেটে পড়ত, সে আজ কাঠগড়ায় দাঁড়ানো অপরাধীর মতো কাঁপছে। সবার অনুরোধে সেই প্রথম নারকেল ফাটাতে গেল। তার হাত কাঁপছিল প্রথম আঘাত, দ্বিতীয় আঘাত, নারকেলটি কিছুতেই ভাঙছে না। এটি কি নিছক দুর্ঘটনা নাকি শান্তির অতৃপ্ত আত্মার কোনো সংকেত? মুকেশের কপালে ভয়ের বিন্দু বিন্দু ঘাম। এরপর ওম কাপুর এগিয়ে এলো। ওম যেন অলৌকিক শক্তিতে একবারের আঘাতেই নারকেলটা চূর্ণ বিচূর্ণ করে দিল। এই ঘটনা মুকেশের মনে তীব্র ভীতির সৃষ্টি করলো। এর অর্থ পরিষ্কার, শক্তির ভারসাম্য এখন ওমের দিকে, আর মুকেশের পতন সময়ের অপেক্ষা মাত্র। ওম গভীর গলায় সবার সামনে ঘোষণা দিল যে এই সিনেমাটা সে উৎসর্গ করেছে শান্তির প্রতি। মুকেশের মনে তখন নরকের আতঙ্ক। সেই আতঙ্কের মাত্রা বাড়িয়ে দিতে ওম একটা নতুন ফোন দিয়ে আটলো। সে চাইছিল মুকেশের চোখের সামনে শান্তির অস্তিত্বকে পুনরুজ্জীবিত করতে। পরিকল্পনা মাফিক শান্তির একটা বড় ছবি রাখা হলো এবং সেটিকে এমনভাবে পোড়ানোর দৃশ্য তৈরি করা হলো যাতে মুকেশের মনে হয় শান্তি সত্যিই ফিরে এসেছে। কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে শুরুতে পরিকল্পনাটা ভেস্তে যাওয়ার উপক্রম হয়। ওম বুঝতে পারলো যা মানুষের হাতে হয় না তা প্রকৃতি নিজেই সম্পন্ন করবে। আচমকা কোনো কারণ ছাড়াই কিভাবে যেন ছবিটা দাউ দাউ করে জ্বলে উঠল। আগুনের লেলিহান শিখা যখন ছবির উপর দিয়ে বয়ে যাচ্ছিল, মুকেশ চিৎকার করে নিজের মাথা ধরে পড়ল। তার কাছে মনে হলো শান্তি ছবির ভেতর থেকেই বেরিয়ে তাকে তাড়া করছে। পরের দিন থেকে শুরু হলো আসল সাইকোলজিক্যাল ওয়্যারফেয়ার। ডলির ফোন থেকে পাঠানো মেসেজ পেয়ে মুকেশ এক অন্ধকার ঘরে ছুটে গেল। সেখানে শান্তির ছায়া দেখে মুকেশ প্রায় জ্ঞান হারাবার মতো জোগাড়। তার মনে হলো সে কোনো এক গোলক ধাঁধায় আটকে পড়েছে। ওম তখন পর্দার আড়ালে থেকে দেখছে মুকেশের প্রতিটা পাগলামি। সে বুঝতে পারছিল মুকেশের মনের ভেতর অপরাধবোধের যে আগ্নেয়গিরিটা ছিল তা আজ অগ্নুৎপাতের অপেক্ষায়। ওম শুধু মুকেশকে ধ্বংস করতে চায় না, সে চায় মুকেশ নিজের মুখে নিজের পাপ স্বীকার করুক। মুকেশ যখন থিয়েটারে বসলো সেই অসম্পূর্ণ সিনেমার ক্লিপিংগুলো দেখার জন্য, তখন চারপাশের পরিবেশটা একটু অদ্ভুত মায়াজাল তৈরি করলো। পর্দার ফুটেজগুলো যেন কথা বলতে শুরু করলো। ওম সুকৌশলে প্রজেক্টর রুমে এসব দৃশ্য জুড়ে দিয়েছে যা কেবল শান্তির খুনি জানে। মুকেশ যতবার পর্দার থেকে চোখ ফেরাতে চাইছে ততবার তার চোখের সামনে ভেসে উঠছে সেই অভিশপ্ত রাতের ফ্ল্যাশব্যাক। প্রতিটি দৃশ্যে যেন শান্তি জীবন্ত হয়ে ফুটে উঠেছে। মুকেশের মনে হলো থিয়েটারের দরজাগুলো বন্ধ হয়ে গেছে আর সে একাই এই খুনি সিনেমার ভেতরে বন্দী। ওমের ঠোঁটের কোণে তখন এক তৃপ্তির হাসি। শিকার এখন পুরোপুরি খাঁচায় বন্দী। এখন শুধু চূড়ান্ত আঘাত করার অপেক্ষা, যেখানে মুকেশের মিথ্যাগুলো ধুলায় মিশে যাবে এবং সত্যের জয় হবে। মুকেশের মনের ভেতর তখন ভয় বিরাজ করছে। সে এক মুহূর্তের জন্য দেরি করতে চাইল না। ঠিক করলো এই নরক থেকে পালিয়ে আমেরিকা ফেরত চলে যাবে। কিন্তু ওম কাপুর তাকে ছাড়ার পাত্র নয়। ওম অত্যন্ত ঠান্ডা মাথায় মুকেশকে মনে করিয়ে দিল যে এই প্রজেক্টে সে ইতোমধ্যে কোটি টাকা বিনিয়োগ করে ফেলেছে। আইনি জটিলতা আর বিশাল অঙ্কের
লোকসানের হুমকি দিয়ে ওম তাকে এমনভাবে কোণঠাসা করে ফেললো যে মুকেশ বাধ্য হয়েই সেই অভিশপ্ত প্রজেক্ট চালিয়ে নিতে রাজি হলো। পাপ্পু বারবার ওমকে সতর্ক করছিল, কারণ শুটিংয়ের সময় এগিয়ে আনা হয়েছে মাত্র 2 দিনের মাথায়। এত দ্রুত কাজ করা মানে বড় ধরনের ঝুঁকির সম্ভাবনা। কিন্তু ওম অবিচল। সে জানে 30 বছর আগে মুকেশ একবার পার পেয়ে গিয়েছিল, কিন্তু এইবার সে কোনো সুযোগ পাবে না। ওমের মায়ের কণ্ঠেও এক অঢল বিশ্বাস। তিনি জানেন শান্তি ফিরে আসবেই, কারণ গল্পের এই শেষ পৃষ্ঠাটা লেখা হয়নি এখনো। এদিকে মুকেশও বসে নেই। সে গোপনে তদন্ত শুরু করে দিল। থিয়েটারে যে অদ্ভুত ঘটনাগুলো সে দেখছিল তার পেছনে কোনো রহস্য আছে কিনা তা জানতে গিয়ে এমন কিছু পুরনো ফিল্ম রিল খুঁজে পেল। ফুটেজগুলো ঘাঁটতে গিয়ে সে এমন সব দৃশ্য দেখল যা কেবল শান্তির মৃত্যুর রাতের সঙ্গে সম্পর্কিত। তবুও তার অহংকার আর ধূর্ততা তাকে বারবার আশ্বস্ত করছিল সে অজেয়। চূড়ান্ত শুটিংয়ের দিন স্টুডিওতে এক টান টান উত্তেজনা। ওম ইচ্ছাকৃতভাবে এমন এক পরিস্থিতির অবতারণা করল যা হুবহু 30 বছর আগের সেই রাতের পুনর্নির্মাণ। শুটিংয়ের সেটটা ছিল সেই একই জায়গা, সেই একই কোণ। গানের দৃশ্যের মাঝে যখন ডলি বা স্যান্ডি শান্তির চরিত্র অভিনয় করছে, তখন মুকেশের চোখের সামনে যেন মৃত শান্তি জীবন্ত হয়ে উঠছে। ওম পুরো শুটিংয়ের স্ক্রিপ্টটা এমনভাবে সাজিয়েছে যে প্রতিটা সংলাপ, তার প্রতিটি ক্যামেরা অ্যাঙ্গেল মুকেশকে তার নিজের পাপের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। যখন আগুনের আবহ তৈরি করা হলো এবং স্ক্রিপ্টের প্রয়োজনে মুকেশকে শান্তির মৃত্যুর দৃশ্যের মতো ঠিক সেই একই অবস্থানে দাঁড় করানো হলো, তখন পুরো স্টুডিওর বাতাস যেন ভারী হয়ে গেল। স্যান্ডি যখন অভিনয়ের ছলে সেই চিরচেনা আর্তনাদ করলো, মুকেশের মনে হলো সে তার অভিনয়ের জগতে নেই, বরং সেই 30 বছর আগের সেই খুনির রাতটিতে ফিরে গেছে। মুকেশ একদম ভয় পেয়ে গেল। এই কথাগুলো তার তো জানার কথা নয়। যেই মানুষটা তাকে কথাগুলো বলছে সেও একদম হুবহু শান্তির মতোই দেখা যাচ্ছে। অর্থাৎ শান্তি ফিরে এসেছে তার পাপের শাস্তি দেওয়ার জন্য। আর তখনই আকস্মিকভাবে উপর থেকে এক বিশাল ঝাড়বাতি বিকট শব্দে ছিঁড়ে মুকেশের ঠিক সামনে এসে পড়ল। মুহূর্তের জন্য চারপাশে স্তব্ধ। ওম এগিয়ে এসে ঠিক সেই কথাটি উচ্চারণ করলো যা মুকেশ 30 বছর আগে শান্তিকে বলেছিল, এই ঝাড়বাতির নিচেই আমি তোমাকে বিয়ে করব। মুকেশের মুখ দিয়ে কথা সরছে না, তার হাত পা কাঁপছে। সে আর্তনাদ করে প্রশ্ন করলো, তুমি কে? তুমি এসব কিভাবে জানো? তুমি কি কোনো অশরীরী আত্মা নাকি অন্য কেউ? ওম কাপুর তার চরিত্রের মুখোশ খুলে ফেলে এক গম্ভীর কণ্ঠে সত্যের মুখোমুখি দাঁড়ালো। সে জানালো 30 বছর আগে এই রাতে মুকেশ একা ছিল না। তার নিষ্ঠুর সাক্ষী হিসেবে ওম প্রকাশ মাখিজাও সেখানে উপস্থিত ছিল। ওম স্বীকার করলো সেদিন শান্তি একা মরেনি, তার সাথে ওমও প্রাণ হারিয়েছে। কিন্তু ঈশ্বর তাকে নতুন একটা জীবন দিয়েছেন অতীতের সেই স্মৃতিও, যাতে সে তার অসমাপ্ত বিচার সম্পন্ন করতে পারে। ওমের এই অলৌকিক স্বীকারোক্তি শুনে মুকেশ অট্ট হাসিতে ফেটে পড়ল। সে চিৎকার করে বলল, পুলিশ এসব বিশ্বাস করবে না। তুমি একটা পাগল যে কেবল কল্পনা দিয়ে আমাকে ভয় দেখাচ্ছ। তুমি কি মনে করছো আমি আমার অপরাধ নিজের মুখে স্বীকার করব? মুকেশের সেই হাসির ভেতরে তখন লুকিয়েছিল চূড়ান্ত হারের আতঙ্ক, আর ওমের চোখের স্থির দৃষ্টিতে জ্বলছিল অমোঘ ন্যায় বিচারের তীব্র আগুন। প্রতিশোধের এই নাটক এখন আর সিনেমার সেটে সীমাবদ্ধ নেই। এটি এখন সরাসরি মুকেশের আত্মাকে শেষ করার লড়াই। মুকেশের হাসি আর তাচ্ছিল্যের মাঝেও ওম কাপুর বিন্দুমাত্র বিচলিত হলো না। মুকেশ যখন ভাবছে সে আইনের ফাঁক গলে বেরিয়ে যাবে, তখনই ওম তার চূড়ান্ত তাসের পাতাটি উল্টে দিল। ওম জানালো যে সে শুধু তার নিজের স্মৃতি বা কল্পনার উপর নির্ভর করছে না, বরং সে এমন এক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছে যা কোনো প্রমাণপত্র বা আদালতের নথির উপর নির্ভরশীল নয়। ওম জানতো মুকেশ যে শান্তিকে দেখেছে সে আসলে স্যান্ডি নামের এক সাধারণ মেয়ে, কিন্তু মুকেশের অপরাধের অপরাধবোধ তাকে এমন এক মানসিক বিভ্রান্তির চূড়ায় নিয়ে গেছে যে সে নিজেই সত্য আর মিথ্যার পার্থক্য করতে পারছে না। এদিকে স্টুডিওর এক কোণে স্যান্ডি তখন প্রবল উদ্বেগের মধ্যে সময় কাটাচ্ছে। তার মনে হচ্ছে সে যেন সত্যি শান্তি হয়ে উঠছে, কিন্তু বারবার নিজের অস্বস্তির সংকটে সে ভেঙে পড়ছে। পাপ্পু মনিটরের সামনে বসে কন্ট্রোল রুমের পরিস্থিতি সামলাচ্ছে যেন কোনো যুদ্ধক্ষেত্রের সেনাপতি। কিন্তু হঠাৎ করে স্টুডিওর সমস্ত দরজা জানালা রহস্যময়ভাবে জ্যাম হয়ে গেল। মনে হচ্ছিল এই অট্টালিকার প্রতিটি দেওয়াল যেন কোনো এক অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাসে ভারী হয়ে উঠছে। মুকেশ তখন রাগে আর আতঙ্কে চিৎকার করে উঠল, আমি জানি না তুমি কে, কিন্তু কোনো পুলিশ বা প্রমাণ আমাকে কিচ্ছু করতে পারবে না। আমার বিরুদ্ধে তোমার কোনো সাক্ষী নেই। কিন্তু মুকেশের সেই দম্ভ ধূলিসাৎ হয়ে গেল যখন স্যান্ডি হঠাৎ করে স্টুডিওর মাঝখানে এসে দাঁড়ালো। স্যান্ডির চোখের চাহনিতে তখন কোনো ভয়ের লেশমাত্র নেই, বরং আছে এক অকল্পনীয় তেজ। সে অত্যন্ত শান্ত অথচ কঠোর কণ্ঠে বলে উঠল, তুমি কি সত্যি ভেবেছিলে তুমি আমাকে শেষ করে দিয়েছো? সেই রাতে আমি মরিনি মুকেশ। তুমি আমার ওপর যে মাটি চাপা দিয়েছিলে তার নিচে আমি শ্বাস নিতে নিতে তোমাকে অভিশাপ দিয়েছিলাম। তুমি আমাকে জ্যান্ত কবর দিয়েছিলে এই স্যান্ডিলিয়ারের নিচে, কিন্তু আমার আত্মা তো কখনো মুক্তি পায়নি। স্যান্ডির মুখে শান্তি
শান্তির এই স্বর শুনে মুকেশের পায়ের নিচ থেকে যেন পৃথিবী সরে গেল। সে দেখলো স্যান্ডির চারপাশ দিয়ে অদ্ভুত আলোর আভা তৈরি হচ্ছে। মুকেশ পাগলের মতো ওমের ওপর ঝাঁপিয়ে পড়ল। ওম আর মুকেশের মধ্যে শুরু হলো জীবনের শ্রেষ্ঠ লড়াই। একদিকে মুকেশের বাঁচার মরিয়ার চেষ্টা, আর অন্যদিকে ওমের প্রতিটি ঘুষিতে ছিল 31 বছরের জমে থাকা প্রতিশোধের জ্বালা। স্টুডিও সেটের প্রতিটি জিনিস ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। আর যেহেতু আজ অফিসিয়াল শ্যুট ছিল না, এখানে আর কেউ ছিল না। স্টুডিওর ছাদ থেকে সে অভিশপ্ত বিশাল ঝাড়বাতিটা তখন হঠাৎই মুকেশের উপর আছড়ে পড়ার উপক্রম করলো। মুকেশ তখন নিজের মৃত্যু নিজ চোখে দেখছে। ঠিক সেই মুহূর্তে স্টুডিওর সব আলো নিভে গিয়ে এক মায়াবী রূপ ধারণ করলো। ধোঁয়ার কুণ্ডলি সরে যেতেই দেখা গেল স্যান্ডি আর পাপ্পু সেই স্থানে এসে পৌঁছেছে। কিন্তু অদ্ভুতভাবে স্যান্ডি আসার আগেই সেই শান্তির অস্তিত্ব যেন বাষ্পের মতো বাতাসে মিলে গেল। স্যান্ডি এসে ওমকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সে বলল, আমি জানি না আমি কি সত্যি শান্তির অভিনয় করতে পারছি কিনা, কিন্তু আমি বুঝতে পারছি তোমার জীবনের এই ভারটা কত বড়। আর বিষয়টা আমি বলতে ভুলে গিয়েছিলাম, এই সব কিছুর মাঝখানে ওমের সাথে এই স্যান্ডির একটা খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। আর যেহেতু তাকে একদম শান্তির মতোই দেখতে, তাই ওম তার প্রতি আগে থেকে একটু দুর্বল ছিল। পুরো ঘটনা প্রবাহের পর স্টুডিওর শোরগোল আর উত্তেজনার মাঝে শুটিং শেষ হলো। মুকেশ মেহরা তার অপরাধবোধের ভারে যেন নিজেই শেষ হয়ে গেল। কোনো আদালতের রায় ছাড়াই তার পাপের বিচার যেন স্টুডিওর ধ্বংসাবশেষেই সম্পন্ন হলো। ওম কাপুরের পুনর্জন্মের উদ্দেশ্য সফল হয়েছে। সে শান্তির সম্মান ফিরিয়ে এনেছে এবং মুকেশের মতো এক শয়তানের পতন ঘটিয়েছে। ছবিটি সম্পন্ন হলো আর সিনেমার শেষে যখন পর্দা নামলো, তখন যেন ওম কাপুরের হৃদয়ের সব ভার হালকা হয়ে গেল। আর হ্যাঁ, রোম্যান্স, অ্যাকশন, কমেডি আর ভৌতিক রহস্যের এক দারুণ মিশেল ছিল এই পুরো গল্পটা। আপনাদের কেমন লাগলো ওম কাপুর আর শান্তির এই অদ্ভুত সুন্দর আর ভয়াবহ প্রতিশোধের গল্প? সেই মতামত জানাবেন কমেন্টে। আর ভালো লাগলে লাইক করতে পারেন, নতুন হলে সাবস্ক্রাইব করেন। হ্যাঁ, ইদানিং আমি দেখছি যে সাবস্ক্রাইবার বাড়ছে না, কেন ভিউ হচ্ছে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে না, সাবস্ক্রাইব করে দিন। পাশাপাশি এই যে এসআরকের আরও একটা ভিডিও স্ক্রিনে ভেসে উঠেছে, ক্লিক করে দেখা শুরু করতে পারেন। অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।